বন্ধুরা আজকের পুরো ক্লাসটি যত্ন সহকারে খেয়াল করবে এবং সমস্ত টপিকসগুলো সুন্দরভাবে দেখবে। আসো আমরা পরবর্তী স্লাইডে যাই। সলিনয়েড ভালভের প্রয়োজনীয়তা। আমরা আগের অধ্যায়ে রেফ্রিজারেশন কন্ট্রোলস যখন আলোচনা করেছিলাম, বন্ধুরা তোমাদের মনে আছে দুই ধরনের কন্ট্রোলস আমরা পেয়েছিলাম। একটি হচ্ছে বৈদ্যুতিক প্রবাহের কন্ট্রোলস, আরেকটি হচ্ছে রেফ্রিজারেশন কন্ট্রোলস। সেখানে আমরা বৈদ্যুতিক প্রবাহ কন্ট্রোলসের ভিতরে এই সলিনয়েড ভালভের নাম পেয়েছিলাম। এটি কি কাজ করে, কোথায় ব্যবহার করা হয়, সেটি নিয়েই আমাদের আজকের আলোচ্য বিষয়। আসো বন্ধুরা আমরা সলিনয়েড ভালভের প্রয়োজনীয়তা কি এটি একটু দেখি। সলিনয়েড ভালভ প্রবাহীর প্রবাহ চালু বা বন্ধ করার জন্য ব্যবহার করা হয়। সলিনয়েড ভালভ যে সকল কাজের প্রয়োজনে ব্যবহার হয় তা হলো লিকুইড ফিডব্যাক, লিঙ্কিং থ্রো, ইন্ডিভিজুয়াল ইভাপোরেশন, টেম্পারেচার কন্ট্রোল, প্রিভেন্ট ফ্রস্টিং এবং প্রবাহীর দিক পরিবর্তন বা পথ পরিবর্তনে এটি ব্যবহার করা হয়। তো আসো বন্ধুরা আমরা একটু বিস্তারিত আলোচনা করি। সলিনয়েড ভালভ আমরা আগের ক্লাসে দেখেছিলাম যে এটি একটি রেফ্রিজারেশন কন্ট্রোলস ডিভাইস। তার অর্থ হলো একটি সার্কিটে রেফ্রিজারেশন গ্যাস চলাচলে নিয়ন্ত্রকের কাজ করে। কিভাবে কাজটি করে? এখানে সলিনয়েড ভালভের দুটি পোর্ট থাকে, একটি মেইন পোর্ট এবং একটি পাইলট পোর্ট, এবং একটি ইলেকট্রিক কয়েল থাকে যেখানে বিদ্যুৎ সংযোগ দেওয়া থাকে। এই বিদ্যুৎ সংযোগ প্রবাহীর চাপের উপরে ভিত্তি করে এর প্লাঞ্জার উপরে উঠানামা করার ফলে কখনো কখনো পাইলট পোর্ট দিয়ে এবং কখনো কখনো মেইন পোর্ট দিয়ে স্বল্প বা অধিক হারে রেফ্রিজারেন্ট গ্যাস সরবরাহ হয়। অর্থাৎ রেফ্রিজারেন্ট গ্যাস যদি কম সরবরাহ হয় তাহলে ইভাপোরেশন কম ঘটে, আবার রেফ্রিজারেন্ট গ্যাস যদি অধিক পরিমাণে সরবরাহ করা হয় তাহলে ইভাপোরেশন বেশি ঘটে। অর্থাৎ হিমায়ন কম বা বেশি করার জন্য রেফ্রিজারেন্ট সরবরাহ নিয়ন্ত্রণকারীর হিসাবে এই সলিনয়েড ভালভ ব্যবহৃত হয়ে থাকে। তাহলে বন্ধুরা আমরা বড় বড় প্লান্টে যেখানে স্বয়ংক্রিয়ভাবে তাপ নিয়ন্ত্রণ করা হয়, যেমন ফিশ ফ্রিজিং প্লান্ট, কোল্ড স্টোরেজ ইত্যাদি নামগুলো শুনেছি, সেখানে সলিনয়েড ভালভ ব্যবহার করে কি করা হয়? গ্যাসের প্রবাহ কমানো বা বাড়ানোর কাজটি করা হয়। লিকুইড ফিডব্যাক, এখানে আমরা এই সলিনয়েড ভালভের দুটি পোর্টের কথা বললাম, একটি হচ্ছে মেইন পোর্ট আর একটি হচ্ছে পাইলট পোর্ট। যদি কোনো কারণে লাইনের কোথাও আটক হয়ে যায় বা প্রবাহের পথে কোনো বাধাপ্রাপ্ত হয় তাহলে কি হয়? কম্প্রেসারের উপরে ব্যাক প্রেসার আসে। কিন্তু যদি সলিনয়েড ভালভ একমুখী পথ থাকায় এখানে উল্টা দিক থেকে কোনো গ্যাস বা কোনো প্রেসার প্রবাহিত হতে পারে না। ফলে এই যে লিকুইড ফিডব্যাক এটি নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু সলিনয়েড ভালভ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইন্ডিভিজুয়াল ইভাপোরেশন, ইভাপোরেশন যেখানে ঘটে সেখানে সলিনয়েড ভালভ ব্যবহার করলে এখানে অতিরিক্ত মাত্রায় অথবা স্বল্প মাত্রায় ইভাপোরেশন ঘটার সুযোগ থাকে না। কিন্তু যদি আমরা সলিনয়েড ভালভ ব্যবহার না করতাম তাহলে এখানে গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণকারী কেউ না থাকার কারণে এটি ইচ্ছামতো বেশি বা কম যেত, যা আমাদের প্রত্যাশিত ফলাফল পাওয়ার ক্ষেত্রে বাধার সৃষ্টি করত। টেম্পারেচার কন্ট্রোলের ক্ষেত্রেও সলিনয়েড ভালভ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ হচ্ছে এটি পরিমাণ মতো গ্যাসকে ইভাপোরেশন হওয়ার সুযোগ দেয়। ফলে তাপমাত্রার উপর ভিত্তি করেই ইলেকট্রিক সাপ্লাইটি বন্ধ করে দিয়ে সলিনয়েড কয়েলে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে এর যে কার্যকারিতা এটি বন্ধ করে দেয়। ফলে গ্যাসের প্রবাহ বন্ধ হয়ে যায়, ফলে আর ইভাপোরেশন ঘটতে পারে না এবং পরবর্তীতে নির্দিষ্ট তাপমাত্রায় আসার পরে আবার বিদ্যুৎ সংযোগ পায়, সলিনয়েড কয়েল বিদ্যুৎ প্রাপ্ত হয়ে আবার এর প্লাঞ্জারটি উপরের দিকে উঠে আসে এবং নির্দিষ্ট মাত্রায়
গ্যাস প্রবাহিত হতে পারে। ফলে সলিনয়েড ভালভ সলিনয়েড কয়েলের মাধ্যমে কি করে, তার সাকশন এবং ডিসচার্জ লাইন অথবা মেইন পোর্ট এবং পাইলট পোর্ট দিয়ে নির্দিষ্ট মাত্রায় গ্যাস সরবরাহের মাধ্যমে চেম্বারের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে থাকে। পরিবাহী পথ বা দিক পরিবর্তনের ক্ষেত্রেও আমাদের সলিনয়েড ভালভের ব্যবহার রয়েছে। এটিতে যেহেতু মেইন পোর্ট এবং পাইলট পোর্ট রয়েছে, এটি প্লাঞ্জার উপরে উঠা নামার ভিত্তিতে এটিতে গ্যাসের দিক পরিবর্তনের মাধ্যমে প্রবাহিত করতে পারে। তাহলে বন্ধুরা বুঝতে পারছো যে সলিনয়েড ভালভ শুধুমাত্র গ্যাসের প্রবাহই না, এটি দিক পরিবর্তনের ক্ষেত্রে, টেম্পারেচার কন্ট্রোলের ক্ষেত্রেও এটি ব্যবহার হয়ে থাকে। তাহলে আমরা দেখেছি যে বড় বড় প্লান্টে সলিনয়েড ভালভ কিন্তু ব্যবহার করা হয় শুধুমাত্র ওই মেশিনের কার্যক্ষমতা যথাযথ রাখার জন্য, অথবা এটি বাড়ানোর জন্য সলিনয়েড ভালভ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে। আসো বন্ধুরা, সলিনয়েড ভালভের কার্য পদ্ধতিটা আমরা একটু দেখি। সলিনয়েড কয়েল বিদ্যুৎ প্রাপ্ত হয়ে এনার্জাইড হয়, অর্থাৎ কয়েলে চুম্বকত্বর সৃষ্টি হয়। এই শক্তির প্রভাবে নিডল বা প্লাঞ্জার সিট হতে স্থানান্তরিত হয়। এতে সরাসরি মেইন পোর্ট খুলে যায় এবং প্রবাহ শুরু হয়। থার্মোস্ট্যাট সুইচ বিদ্যুৎ প্রবাহ বন্ধ করে দিলে কয়েলের চুম্বকত্ব নষ্ট হয়, ফলে স্প্রিং এর চাপে নিডল পূর্বের অবস্থায় ফিরে আসে, যার কারণে প্রবাহ বন্ধ হয়। এইভাবে সলিনয়েড ভালভ প্রবাহীর প্রবাহ চালু বা বন্ধ করে। বিষয়টি আমরা আরো খুব পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করি যে সলিনয়েড ভালভে একটি কয়েল জড়ানো থাকে, যেটিকে সলিনয়েড কয়েল বলা হয়। আমরা এই আলোচনায় দেখলাম যে সলিনয়েড কয়েল যেখানে জড়ানো থাকে তার মাঝে যে আর্মেচারটি থাকে, যার উপরে কয়েল জড়ানো থাকে, সেখানে বিদ্যুৎ সংযোগ দিলে বিদ্যুতের নীতি অনুযায়ী ওই কয়েলের মাঝে এক ধরনের চুম্বকত্বের সৃষ্টি হয় এবং তার মাঝে একটি প্লাঞ্জার বা ভারী পদার্থ যেটি ঝুলানো থাকে, যেটি পোর্টের আগমন এবং নির্গমন পথকে নিয়ন্ত্রণ করে থাকে। বিদ্যুৎ সংযোগ দেওয়া হলে কয়েলের মাঝে এক ধরনের চুম্বকত্ব সৃষ্টি হয়। এই চুম্বক প্লাঞ্জারটিকে উপরের দিকে টেনে ওঠায় এবং এটির প্রবাহীর পথ খুলে যায়। খুলে গেলে প্রবাহী এখান দিয়ে প্রবাহিত হতে পারে। কিন্তু যদি থার্মোস্ট্যাট বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়, তাহলে এই সলিনয়েড কয়েল চুম্বকত্ব হারায় এবং প্লাঞ্জারটি আবার নিচে পড়ে যায়। ফলে বিদ্যুৎ সংযোগ না থাকার কারণে, চুম্বকত্ব না থাকার কারণে আগমন এবং নির্গমন পথ প্লাঞ্জার দ্বারা আটকে যায় এবং প্রবাহিত হতে পারে না। এভাবে সলিনয়েড ভালভ কোনো প্রবাহীর প্রবাহ খুলে দেয় অথবা বন্ধ করে দেয়, অথবা নির্দিষ্ট মাত্রায় প্রবাহীর প্রবাহ নিয়ন্ত্রণ করে থাকে। আমরা পরের স্লাইডটি দেখি। সলিনয়েড ভালভ স্থাপন। সলিনয়েড ভালভটি সিস্টেমের কোন জায়গায় স্থাপন করা হয়? সলিনয়েড ভালভ স্থাপন ক্ষেত্রে কিছু সতর্কতা অনুসরণ করতে হয়। ভালভের গায়ে নির্দেশিত তীর চিহ্ন অনুযায়ী প্লান্টে স্থাপন করা হয়। সলিনয়েড কয়েলের নির্দিষ্ট ভোল্টেজ ব্যবহার করা হয়। 52 ডিগ্রি সেলসিয়াসের ঊর্ধ্বের তাপমাত্রায় স্থাপন না করা। সার্বক্ষণিক আর্দ্রতাযুক্ত স্থলে স্থাপন না করা। বিষয়টি আমরা আরেকটু পরিষ্কার হই। সলিনয়েড ভালভে আমরা পূর্বে আলোচনা করেছি দুটি পোর্ট থাকে। আমরা কম্প্রেসরের সঙ্গে যদি তুলনা করি তাহলে একটি আগমন পথ বা সাকশন লাইন, আরেকটি হচ্ছে নির্গমন পথ বা বহির্গমন পথ বা ডিসচার্জ লাইন। তো দুটি পোর্টের দুটি নাম আছে, একটি মেইন পোর্ট আর একটি পাইলট পোর্ট। এখন যদি এটি এর উপরে অঙ্কিত নির্দেশনা অনুযায়ী বা তীর চিহ্ন অনুযায়ী এটির দুই প্রান্ত বা দুটি পোর্টকে যথাযথ জায়গায় লাগানো না যায়, তাহলে কিন্তু এটি উল্টা দিকে কাজ করবে। অর্থাৎ পাইলট পোর্ট যদি সাকশন লাইনে, মেইন পোর্ট যদি ডিসচার্জ লাইনে, পাইলট পোর্ট যদি মেইন পোর্টে, তাহলে কিন্তু এটি উল্টা দিকে কাজ করবে।
এবং মেইন পোর্ট যদি ডিসচার্জ লাইনে কানেকশন দেওয়া হয় তাহলে এটি টোটাল কার্যক্রম সেটি সিস্টেমকে কোনো কাজই দিবে না, বরঞ্চ উল্টা কাজ হতে পারে। তাহলে বন্ধুরা বুঝতে পারছো যে এটি সুনির্দিষ্ট পোর্টের সঙ্গেই সুনির্দিষ্টভাবে কানেকশন দিতে হবে। একটি আছে সুনির্দিষ্ট ভোল্টেজ থাকতে হবে। যেহেতু এখানে সলিনয়েড কয়েল আছে, সেখানে 220 ভোল্টেজ সাধারণত ব্যবহার করা হয়। 220 ভোল্টেজের জায়গায় যদি অতিরিক্ত ভোল্টেজের লাইন বা 440 লাইন দেওয়া হয় তাহলেও এটি কাজ করবে না। যে কাজ এর থেকে প্রত্যাশিত সেই কাজটি এর থেকে পাওয়া যাবে না। অর্থাৎ ভোল্টেজ সঠিক মাত্রায় দিতে হবে এখানে। আরেকটি হচ্ছে, যেহেতু এখানে একটি ইলেকট্রিক মোটরের মতো সলিনয়েড কয়েল ব্যবহার করা হয়, সেহেতু এখানে কিছু কয়েল থাকে। এখানে অবশ্যই টেম্পারেচার স্বাভাবিক থাকতে হবে। সেই টেম্পারেচারটি হিসাব করে দেখা গেছে যে এটি 52 ডিগ্রি সেলসিয়াসের উপরে হলে এখানে যে কয়েল থাকে সেই কয়েলটি উত্তপ্ত হয়ে এটি তার কার্যক্ষমতা হারাইতে পারে বা এমনি স্বাভাবিক মোটরের মতো এটি জ্বলে যেয়ে নষ্ট হয়ে যেতে পারে। তাহলে এখানে সর্বোচ্চ 52 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটি স্থাপন করা যেতে পারে। আরো একটি বিষয় আছে, সেটি হচ্ছে আর্দ্রতাযুক্ত স্থানে এটি স্থাপন না করাটাই ভালো। আর্দ্রতাযুক্ত স্যাঁতসেঁতে বা ভিজা বা অধিক আর্দ্রতাযুক্ত যে সমস্ত জায়গা, সেই জায়গায় সলিনয়েড ভালভ স্থাপন না করলে তাহলে ওর থেকে ভালো পারফর্ম পাওয়া যায়। কিন্তু আর্দ্রতাযুক্ত স্থানে ব্যবহার করলে এটি স্বাভাবিক তাপমাত্রার থেকে সে কম বেশি তাপমাত্রা পেয়ে তার মোটর সঠিকভাবে বা সলিনয়েড কয়েল সঠিকভাবে কাজ করবে না। ফলে এটি প্রয়োজনের থেকে বেশি প্রবাহীর প্রবাহ ঘটবে অথবা প্রয়োজনের তুলনায় কম প্রবাহীর প্রবাহ ঘটবে। তাহলে এখানে আর্দ্রতাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আমরা দেখলাম বন্ধুরা যে সলিনয়েড ভালভ আসলে ব্যবহারের ক্ষেত্রে এটির পোর্ট যেমন খুব গুরুত্বপূর্ণ, এটিতে সরবরাহ যে বিদ্যুতের ভোল্টেজ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটির তাপমাত্রাও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও ময়েশ্চার বা আর্দ্রতাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো বিষয়টি তোমরা মনে রাখবে। আসো আমরা এখন সলিনয়েড ভালভের ব্যবহার ক্ষেত্র দেখি। সলিনয়েড ভালভ কোথায় কোথায় ব্যবহার করা হয়? যেহেতু আমরা পূর্বেই আলোচনা করেছি যে সলিনয়েড ভালভ একটু বৃহৎ ইউনিটে ব্যবহার করা হয়। এটি বরফ কল, হিমাগার, ফিশ ফ্রিজিং প্লান্ট, সেন্ট্রাল এসি, ফ্লেকার আইস মেকার ইত্যাদি বড় বড় ইউনিটগুলোতে সলিনয়েড ভালভ ব্যবহার করা হয়ে থাকে। বন্ধুরা আজকের এই আলোচনায় আমরা কি শিখতে পারলাম? প্রথমত সলিনয়েড ভালভ কি এটি আমরা দেখেছি। সলিনয়েড ভালভের কানেকশনগুলো আমরা দেখেছি। সলিনয়েড ভালভে কয়টি গেট থাকে বা ভালভ থাকে আমরা দেখেছি। ওখানে দুটি ভালভ থাকে, একটি হচ্ছে সাকশন লাইন আর একটা ডিসচার্জ লাইন, বা একটি ইনকামিং আর একটি আউটগোয়িং, যেটি সলিনয়েড ভালভের ক্ষেত্রে নাম বলা হয়েছে একটি মেইন পোর্ট আর একটি হচ্ছে পাইলট পোর্ট। এখন এটিকে আমরা দেখলাম যে কেউ যদি ভুল করে উল্টা মুখে লাগায় তাহলে কি করবে? আমাদের ইউনিট উল্টা কাজ করবে। যেখানে ঠান্ডা হওয়ার কথা সেখানে ঠান্ডা না হয়ে সেখানে গরম হয়ে যাবে, আবার যেখানে গরম হওয়ার কথা সেখানে গরম না হয়ে ঠান্ডা হয়ে যাবে। ফলে ইভাপোরেটরে ইভাপোরেটিং না হয়ে কন্ডেন্সিং হওয়ার চেষ্টা করবে, আবার কন্ডেন্সারে যেয়ে কন্ডেন্সিং না হয়ে ইভাপোরেটিং হতে থাকবে। তাহলে বুঝতে পারছো যে আসলে যে কাজটি যেখানে যা হওয়ার কথা সেটি না হয়ে অপরটি হবে। তার মানে আমাদের মেশিন কোনো পারফর্মই করতে পারবে না, আমরা ওর থেকে প্রত্যাশিত কোনো কাজই পাবো না। আমরা দেখলাম যে সলিনয়েড কয়েলে বিদ্যুৎ সংযোগ দেওয়া থাকে। সেই বিদ্যুতের অফ অনের মাধ্যমে সলিনয়েড কয়েল সক্রিয় হয় বা ওখানে ম্যাগনেটিক ফোর্স উৎপন্ন হয়। সেই ম্যাগনেটিক ফোর্স প্লাঞ্জারকে টেনে উপরে তুলে অথবা ছেড়ে দেয়। এভাবেই কিন্তু আমাদের প্রবাহীর বা হিমায়কের প্রবাহ নিয়ন্ত্রণ করে। তাহলে বিদ্যুতের ভোল্টেজ একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা দেখলাম যে এখানে নির্দিষ্ট মাত্রার ভোল্টেজ যদি না থাকে, ভোল্টেজ যদি কম হয় তাহলে এখানে
যে ম্যাগনেট ফ্লাক্স উৎপন্ন হবে সেটি দুর্বল হবে, প্লাঞ্জারকে এত দূরে টেনে তুলতে পারবে না, ফলে পরিমাণ মতো গ্যাস প্রবাহিত হতে পারবে না। আবার যদি বিদ্যুতের ভোল্টেজ বেশি হয় তাহলে কি হবে, এই সলিনয়েড কয়েলে উচ্চ চাপের বা হাই ভোল্টেজের বিদ্যুৎ সরবরাহ পাওয়ার ফলে সেটি গরম হয়ে যাবে এবং এক পর্যায়ে সেটি জ্বলে যেতে পারে, ফলে পুরা সলিনয়েড ভালভটি তার কার্যকারিতা হারাবে। ফলে এখানে নির্দিষ্ট মাত্রার বিদ্যুতের চাপ বা ভোল্টেজ অত্যন্ত জরুরি, এটাও আমরা দেখেছি। আরেকটি হচ্ছে যে এটির অবস্থানটা কোথায়, এটি কোন কোন মেশিনে সাধারণত ব্যবহার করা হয়। আমরা দেখেছি যে এটি সাধারণত একটু বড় প্ল্যান্টগুলোতে ব্যবহার করা হয়, যেমন কোল্ড স্টোরেজের কথা বলেছি। কোল্ড স্টোরে সলিনয়েড ভালভ ব্যবহার করার ফলে কি হয়, সেখানে গ্যাসের সাশ্রয় হয়, যথাযথভাবে এক্সপানশন হতে পারে এবং আমাদের প্রত্যাশিত ঠান্ডা সেখান থেকে পেতে পারি। যদি সলিনয়েড ভালভের কার্যকারিতা ভোল্টেজ বা অন্য কোনো কারণে যদি এটি হ্রাস বা বৃদ্ধি পেয়ে যায়, তাহলে ধরে নাও একটি আলু সংরক্ষণগারে যে পরিমাণ আলু যে পরিমাণ টেম্পারেচারে সংরক্ষণ করে রাখার কথা, সেটি যদি কোনো কারণে কম বা বেশি হয়ে যায়, তাহলে এই খাদ্যটি কিন্তু তার খাদ্য গুণ হারাবে এবং দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা সম্ভব হবে না, নষ্ট হয়ে যাবে। তাহলে এর সাথে কিন্তু অনেক বড় আর্থিক সংশ্লেষ রয়েছে, ব্যবসায়িক লাভ লসের একটি বিষয় রয়েছে, এটিও আমরা দেখলাম। তার অর্থ যে সলিনয়েড ভালভ একটি হিমায়কের জন্য গুরুত্বপূর্ণ ডিভাইস, এটি যথাযথভাবে যথাযথ জায়গায় এবং যথাযথ কায়দায় এখানে স্থাপন করতে হবে। এটির যদি কোনো ব্যত্যয় ঘটে তাহলে রেফ্রিজারেটিং মেশিনটি ভালো পারফর্ম করতে পারবে না। আশা করি বন্ধুরা তোমরা এই বিষয়টি পরিষ্কার বুঝতে পেরেছ। বাড়ির কাজটি লিখে নাও, সুন্দর করে এই প্রশ্নগুলির উত্তর লিখে স্কুল খুললে তোমার শ্রেণীর শিক্ষকের নিকট এই বাড়ির কাজটি জমা দিবে। 1. সলিনয়েড ভালভের প্রয়োজনীয়তা বর্ণনা করো। 2 নম্বর, সলিনয়েড ভালভের কার্য পদ্ধতি বর্ণনা করো। 3 নম্বর, সলিনয়েড ভালভ স্থাপনের সতর্কতা বর্ণনা করো। এবং 4 নম্বর, সলিনয়েড ভালভের ব্যবহার ক্ষেত্র লিখো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। একজন থেকে আরেকজনে ছড়াবে, তার থেকে অন্যজনে, এর থেকে রক্ষা নাই। এই দেখ, এইভাবে। বড় চাচা, আমরা কিন্তু একজন আরেকজনকে সুরক্ষিত রাখতে পারি দায়িত্বশীল হয়ে। বাইরে যাওয়ার সময় নিজে মাস্ক পরবো, অন্যকেও মনে করিয়ে দেবো। কিছুক্ষণ পর পর 20 সেকেন্ড ধরে সাবান ও পানি দিয়ে 2 হাত ধুয়ে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখুন। সবসময় অন্যদের থেকে কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রেখে একে অপরকে নিরাপদ রাখবো। চিন্তা করবেন না আপা, ভাই সুস্থ হয়ে যাবে। সহমর্মী হয়ে এগিয়ে এসে একে অন্যের শক্তি বাড়াবো। এভাবেই আমরা দায়িত্বশীলতার সাথে কাটিয়ে উঠতে পারবো এই দুঃসময়। আপনিও দায়িত্বশীল হয়ে নিজের ও অপরের সুরক্ষা নিশ্চিত করুন। একে অপরের সুরক্ষায় আমরা দায়িত্বশীল সবসময়।
প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। ঘরে বসে কারিগরি শিক্ষার এই ক্লাসে আজকে আমি 10ম শ্রেণীর ড্রেস মেকিং ট্রেড 1 সপ্তম অধ্যায়ের উপরে আলোচনা করব। চলো আমরা এখন দেখে নেই আমাদের আজকের পাঠ শিরোনাম কি। আমাদের আজকের পাঠ শিরোনাম ফেব্রিক স্প্রেডিং, অর্থাৎ কাপড় বিছানো। পোশাক কাটার পূর্বে কিভাবে কাপড় বিছাতে হয় সেই নিয়েই আমরা আজকে আলোচনা করব। আজকের শিখন ফল, এই ক্লাস সম্পন্ন করার পর শিক্ষার্থীরা যা শিখতে পারবে: কাপড় বিছানো সম্পর্কে বলতে পারবে, কাপড়ের লে তৈরির শর্তাবলী বলতে পারবে, কাপড় বিছানোর প্রকারভেদ সম্পর্কে বলতে পারবে, কাপড় বিছানোর পদ্ধতিগুলো ভালোভাবে বর্ণনা করতে পারবে। চলো আমরা জেনে নেই কাপড় বিছানো ও লে তৈরি বলতে কি বোঝায়। কাপড় বিছানো একাধিক পোশাকের কাপড় একবারে কাটার জন্য উৎপাদনের পরিকল্পনা এবং মার্কারের দৈর্ঘ্য ও প্রস্থ অনুযায়ী নির্ধারিত দৈর্ঘ্য ও প্রস্থে স্তর আকারে কাপড় সাজানোর প্রক্রিয়াকেই কাপড় বিছানো বলে। কাপড়ের লে কি? কাপড় বিছানোর পর কাপড়ের স্তর সমূহ যে আকার ধারণ করে তাকে কাপড়ের লে বা ফেব্রিক লে বলে। কিন্তু লেয়ের মধ্যে এক একটি কাপড়কে বলা হয় প্লাই। তাহলে আমরা জানলাম কাপড় বিছানো কি, লে কি এবং প্লাই কি। চলো এবার আমরা জেনে নেই কাপড়ের লে তৈরির শর্ত কি। কাপড়ের লে তৈরি করতে গেলে কিছু গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে যেগুলো অবশ্যই মেনটেন করতে হবে। প্রথমেই কাপড়ে প্লাই অ্যালাইনমেন্ট করতে হবে, অর্থাৎ কাপড় বিছাতে গেলে কাপড় বিছানোর সময় লক্ষ্য রাখতে হবে কাপড়ের দৈর্ঘ্য এবং প্রস্থ যেন মার্কারের দৈর্ঘ্য প্রস্থর বরাবর থাকে। যদি কাপড়ের দৈর্ঘ্য প্রস্থ মার্কারের আয়তনের বাইরে চলে যায় সেক্ষেত্রে কিন্তু কাপড়ের অপচয় হবে। তাই কাপড়ে বিছানোর সময় অবশ্যই কাপড়ের দৈর্ঘ্য প্রস্থ মার্কারের আয়তন বরাবর হতে হবে। 2 নম্বর, সঠিক প্লাই টেনশন। প্লাইয়ের টেনশন অবশ্যই সঠিক হতে হবে। কাপড় বিছানোর সময় যদি কাপড়ের প্লাইয়ের টেনশন বেশি হয় কিংবা কোনো কারণে কম হয় সেক্ষেত্রে ত্রুটিযুক্ত পোশাক তৈরি হবে। যেমন কাপড়ের টেনশন যদি বেশি হয় সেক্ষেত্রে এই কাটা কাপড় দিয়ে পোশাক তৈরি করলে পোশাকের মেজারমেন্ট কম হবে। আবার যদি টেনশনটা লুজ হয় সেক্ষেত্রে এই কাটা কাপড় দিয়ে পোশাক তৈরি করলে পোশাকের মেজারমেন্ট বেশি হবে। কাজেই অবশ্যই কাপড় বিছানোর সময় সঠিক প্লাই টেনশন হতে হবে। 3 নম্বর, প্রতিটি প্লাই সমতল হতে হবে। কাপড় বিছানোর সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে প্লাইয়ের বিছানোটা যেন সমতল হয়, অর্থাৎ কোথাও যেন ভাঁজ না পড়ে কিংবা কুঁচকে না যায়। কাপড়ের ত্রুটি দূর করা। কাপড় বিছানোর সময় একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আমাদের দেখতে হবে কাপড়ে কোনো ত্রুটি আছে কিনা। ত্রুটি থাকলে সেটা চিহ্নিত করতে হবে এবং এই ত্রুটি দূর করার ব্যবস্থা করতে হবে। কাপড়ের ত্রুটি চিহ্নিত করা এবং এটা দূর করার ব্যবস্থা করবে স্প্রেডার বা যারা কাপড় বিছায় তারা। কাপড়ের ত্রুটি বিভিন্নভাবে দূর করা যায়। যদি এই ত্রুটি বড় আকারের হয় সেক্ষেত্রে কাপড়টা কেটে ফেলে দিয়ে নতুন করে ওভারল্যাপিং করে কাপড় বিছাতে হবে। এবং ত্রুটি যদি ছোট আকারের হয় সেক্ষেত্রে সেখানে একটি মেটাল স্টিকার দেওয়া যেতে পারে এবং কাপড় কাটার পর কাপড়ের বান্ডেল মেটাল ডিটেক্টর মেশিনের মধ্য দিয়ে অতিক্রম করিয়ে নিলে সেই ত্রুটিযুক্ত কাপড়টা চিহ্নিত হবে। তখন ত্রুটিযুক্ত প্লাইটা বের করে নতুন করে কাপড় কেটে পুনঃস্থাপন করা যায়। এইভাবে কাপড়ের ত্রুটি দূর করা যায়। 5 নম্বরে যাব, কাপড়ের প্লাইয়ের সঠিক দিক নির্ধারণ। কাপড় বিছানোর সময় লক্ষ্য রাখতে হবে কাপড়ের দিকটা ঠিক আছে কিনা। যদি কাপড়ের 2 দিক একই রকম থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না, কিন্তু যদি কাপড় 2 দিকে 2 রকম হয় সেক্ষেত্রে অবশ্যই মার্কারের পরিকল্পনার উপর ভিত্তি করে কাপড়টাকে বিছাতে হবে, তা না হলে ত্রুটিযুক্ত পোশাক তৈরি হবে। 6 নম্বরে, স্থির বিদ্যুৎ দূরকরণ। কাপড় বিছানোর সময় যদি কাপড় সিনথেটিক হয় সেক্ষেত্রে স্থির বিদ্যুৎ উৎপন্ন হতে পারে। এই স্থির বিদ্যুৎ উৎপন্ন হলে আকর্ষণজনিত কারণে কাপড়ের বিছানোর সময় নানা রকম সমস্যা সৃষ্টি হতে পারে। তাই কাপড় বিছানোর সময় প্লাইয়ে যদি আমরা অ্যান্টি-ফিউশন পেপার ইউজ করি সেক্ষেত্রে স্থির বিদ্যুৎ দূর করা যেতে পারে। সহজে কাপড়ের লে বা বান্ডিল পৃথকীকরণ। সাধারণত বান্ডিল পৃথক হয় কাপড়ের রং বা শেডের উপর কিংবা সময় বা সংখ্যার উপর। কাজেই কাপড়ের রং বা শেড, সংখ্যা এগুলো চিন্তা করে বা এগুলো দেখে তবে কাপড়ের লেটা
তৈরি করতে হবে বা প্লাইটা একই রং বা একই শেডের প্লাই একই দিকে রাখতে হবে, তা না হলে ত্রুটিযুক্ত পোশাক তৈরি হবে। কাপড়ের লে কাটার সময় কাপড়ের গলন নিয়ন্ত্রণ করুন। সাধারণত কাপড় যদি সিনথেটিক কাপড় হয়ে থাকে সেক্ষেত্রে স্ট্রেট নাইফ মেশিন দিয়ে কাপড় কাটার ক্ষেত্রে যে তাপের সৃষ্টি হয় সে তাপের কারণে কাপড়ের প্লাই গলে যেতে পারে এবং একটি প্লাইয়ের সাথে আরেকটি প্লাই লেগে যেতে পারে, এতে করে প্লাইগুলো পৃথক করতে অসুবিধা হবে। তাই কাপড়ের লে কাটার সময় যেন তাপের উৎপন্ন না হয় সেই ক্ষেত্রে আমরা এমন ধরনের ব্যবস্থা নেব যেন এই তাপটা না উৎপন্ন হয়, কাপড়ের লে যেন বিকৃত না হয়। কাপড় বিছানোর সময় অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে কাপড়ের কোথাও যেন বিকৃত না হয়, অর্থাৎ ভাঁজ না পড়ে কিংবা কুঁচকে না যায়। যদি ভাঁজ পড়ে বা কুঁচকে যায় সেক্ষেত্রে ত্রুটিপূর্ণ পোশাক তৈরি হবে। কাপড়ের চেক ও স্ট্রাইপ ম্যাচিং। কাপড় বিছানোর সময় অবশ্যই কাপড়ের চেক বা স্ট্রাইপ দেখে নিয়ে কাপড়টা বিছাতে হবে, কারণ প্রতিটি প্লাইয়ে চেক এবং স্ট্রাইপ একই জায়গায় থাকতে হবে, তা না হলে পোশাক ত্রুটিযুক্ত হবে। চলো শিক্ষার্থীরা, এখন আমরা জেনে নেই কাপড় কয়ভাবে বিছানো যায়। সাধারণত দুই পদ্ধতিতে কাপড় বিছানো হয়, যেমন কায়িক পদ্ধতি এবং যান্ত্রিক পদ্ধতি। কায়িক পদ্ধতি কি? এই পদ্ধতিতে কাপড় তিন ভাবে বিছানো যায়, যেমন সম্পূর্ণ হাতে বিছানো, হুকের সহায়তায় হাতে বিছানো, হস্তচালিত স্প্রেডিং ট্র্যাকের সহায়তায়। সম্পূর্ণ হাতে বিছানো পদ্ধতিতে কিভাবে কাপড় বিছাতে হয় সেটা আমরা এখন জানব। এই পদ্ধতিতে মার্কারের দৈর্ঘ্য ও প্রস্থ অনুযায়ী কাপড়ের রোলকে টেবিলের দুই পাশ থেকে দুইজন শ্রমিক হাতে গড়িয়ে কাপড় বিছায়। আবার কখনো কখনো কাপড়ের রোলের ভিতরে অবস্থিত কাগজের টিউব সেন্টারের মধ্য দিয়ে লোহা বা কাঠের রড ঢুকিয়ে এই কাজ করা যায়। অথবা কাপড়ের রোল টেবিলের এক পাশে রেখে কাপড়ের দুই মাথায় দুইজন শ্রমিক ধরে টেনে কাপড় বিছানো যায়। তোমরা স্ক্রিনে ছবিতে দেখতে পাচ্ছ দুইজন ব্যক্তি কাপড়ের রোলটিকে টেনে নিয়ে কাপড় বিছাচ্ছে। হুকের সহায়তায় হাতে বিছানো। এই পদ্ধতিতে টেবিলের উপর কাপড় বিছাতে হলে তার পৃষ্ঠকে লম্বের সাথে 10 ডিগ্রি কোণে সেটিং করতে হয়। অতঃপর টেবিল পৃষ্ঠের উপর প্রান্তে অবস্থিত 15 সেন্টিমিটার লম্বা হুকের সাথে কাপড়ের একটি পাড়কে গেঁথে দেওয়া হয় এবং অপর প্রান্তে কাপড়ের নিজের ওজনের কারণে ঝুলতে থাকে। হুকগুলো 20 থেকে 25 সেন্টিমিটার পর পর একই সারিতে বসানো থাকে। চলো আমরা এবার জেনে নেই হস্তচালিত স্প্রেডিং ট্র্যাকের সহায়তায় কিভাবে স্প্রেডিং করা যায়। স্প্রেডিং টেবিলে এক প্রান্তে স্প্রেডিং ট্রাক থাকে যার মধ্যে কাপড়ের রোল বসানো হয়। তারপর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ট্রাকটিকে হাতে চালানো হয়। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ একটি হস্তচালিত ট্রাক রাখা আছে। এই ট্রাকের উপর কাপড়ের রোল বসানো হয়, তারপরে এটাকে হাত দিয়ে টেনে কাপড়টা বিছাতে হয়। যান্ত্রিক পদ্ধতি কি? যান্ত্রিক পদ্ধতিতে আমরা জানি যান্ত্রিক পদ্ধতি দুই ধরনের যান্ত্রিক পদ্ধতিতে কাপড় বিছানো হয়, সেমি অটোমেটিক এবং সম্পূর্ণ অটোমেটিক। প্রথমেই আমরা জানব সেমি অটোমেটিক পদ্ধতিতে কিভাবে কাপড় বিছাতে হয়। এই পদ্ধতিতে কাপড় বিছানোর টেবিল টপের দুই দিকে দুইটি রেইলের উপর দিয়ে স্প্রেডিং মেশিন নির্দিষ্ট পথে মোটরের সাহায্যে চালানো হয়। মেশিনের মধ্যে নির্দিষ্ট স্থানে কাপড়ের রোল স্থাপন করা হয়। স্প্রেডিং মেশিন টেবিলের উপর দিয়ে এক প্রান্ত হতে অপর প্রান্ত পর্যন্ত বৈদ্যুতিক ও যান্ত্রিক গতি সহায়তায় যাওয়া আসা করে ও কাপড় বিছিয়ে কাপড়ের লে তৈরি করে। তোমরা স্ক্রিনে সেমি অটোমেটিক মেশিনের সাহায্যে কাপড় বিছানোর একটি ছবি দেখতে পাচ্ছ। সেমি অটোমেটিক মেশিন সুবিধা। সেমি অটোমেটিক মেশিনের কিছু সুবিধা রয়েছে, যেমন 1 নম্বর সুবিধা, স্বয়ংক্রিয় পদ্ধতিতে কাপড়ে প্লাই কাটার ব্যবস্থা আছে। প্লাই কাটার পর স্বয়ংক্রিয় পদ্ধতিতে কাপড়ের প্রান্ত ধরার ব্যবস্থা আছে। কাপড়ের স্প্রেডিং করার সময় কাপড়ের ত্রুটি চিহ্নিত করার ইন্সপেকশন লাইট আছে। কাপড়ের টেনশন নিয়ন্ত্রণের ব্যবস্থা আছে। কাপড়ের পৃষ্ঠ সোজা ও সমতল করার জন্য লেভেলিং ব্লেড আছে। কাপড়ের প্লাই অ্যালাইনমেন্ট করার জন্য ফটো ইলেকট্রিক গাইড আছে। কাপড়ের রোল ঘোরানোর জন্য টার্মিং টেবিল আছে। কাপড়ের রোল হতে পজিটিভ গতির সাহায্যে কাপড় খোলা যায় এবং মেশিনের কাপড় বিছানোর গতির সাথে উহা সমন্বয় করা যায়। 10. স্প্রেডিং হেডের সাথে অপারেটরের বসার জন্য প্ল্যাটফর্ম থাকে। 11. প্রতি মিনিটে 100 মিটার পর্যন্ত কাপড় বিছানো যায় এবং 12. 25 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট লে তৈরি করা যায়।
চলো আমরা এবার দেখে নেই সম্পূর্ণ অটোমেটিক মেশিনের সাহায্যে কিভাবে কাপড় বিছাতে হয়। সম্পূর্ণ অটোমেটিক মেশিন সেমি অটোমেটিক মেশিনের পরবর্তী সংস্করণ। সেমি অটোমেটিক মেশিনের জন্য যেসব সুবিধা উল্লেখ আছে তার সবগুলো সুবিধাই সম্পূর্ণ অটোমেটিক মেশিনে বিদ্যমান। কিছু অতিরিক্ত সুবিধা সম্পূর্ণ অটোমেটিক মেশিনে রয়েছে, যেমন যে কোনো নির্দিষ্ট সংখ্যক প্লাই বিছানোর জন্য পূর্বেই মেশিনকে সেট করা যায়। নির্দিষ্ট সংখ্যক প্লাই বিছানোর পর অটোমেটিক মেশিন বন্ধ হয়ে যায়। 2 নাম্বার, রোবোটিক ব্যবহার পদ্ধতির দ্বারা কাপড় বিছানোর সময় কাপড়ের রোল শেষ হয়ে গেলে স্প্রেডিং হেড নিজে নিজেই টেবিলের হাউজিং প্রান্তে ফিরে আসে এবং কাপড়ের রোলের খালি পেপার টিউব হাউজিং এর নির্দিষ্ট স্থানে রেখে দিয়ে কাপড়ের নতুন রোল স্প্রেডিং হেডে বসিয়ে নেয় এবং যে স্থানে পূর্বের রোলের কাপড় শেষ হয়েছে সে স্থানে প্রয়োজনীয় স্প্লাইস দিয়ে পুনরায় কাপড় বিছানো শুরু করে। 3 নম্বর সুবিধা হলো স্প্রেডিং হেডে সেন্সর বসানো আছে। পূর্বের চিহ্নিত কাপড়ের ত্রুটিপূর্ণ স্থানে সেন্সরের সাহায্যে ধরা পড়ে এবং সাথে সাথে স্প্রেডিং মেশিন দাঁড়িয়ে পড়ে ও ত্রুটিপূর্ণ স্থানে প্রান্ত বরাবর নিজে নিজেই কেটে বাদ দিয়ে স্প্রেডিং হেড পিছনের দিকে সরে গিয়ে নিকটবর্তী স্প্লাইস মার্ক হতে পুনরায় কাপড় বিছাতে শুরু করে। এবং 4 নম্বর সুবিধা, প্রায় সকল ধরনের কাপড় এই মেশিনে বিছানো যেতে পারে এবং সর্বপ্রকার কাপড়ের লে তৈরি করা যায়। এই কয়েকটি সুবিধা কিন্তু আর সেমি অটোমেটিক মেশিনে পাওয়া যায় না। চলো শিক্ষার্থীরা, এবার আমরা একটু ভিডিও ক্লিপের মাধ্যমে সেমি অটোমেটিক মেশিনের সাহায্যে কিভাবে কাপড় বিছাতে হয় এবং সম্পূর্ণ অটোমেটিক মেশিনের সাহায্যে কিভাবে কাপড় বিছাতে হয় সেটা দেখে নেই। শিক্ষার্থীরা, তাহলে আজকের ক্লাসে আমরা কি শিখলাম? আজকের ক্লাসে আমরা শিখলাম কাপড় বিছানো বলতে কি বোঝায়, কাপড়ের লে তৈরির শর্তাবলী কি কি, কাপড় বিছানোর প্রকারভেদ সম্পর্কে জানলাম, কাপড় বিছানোর পদ্ধতিগুলো বর্ণনা করলাম। শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমি তোমাদের একটি বাড়ি কাজ দিচ্ছি, তোমরা খাতা কলম নিয়ে বাড়ি কাজটি লিখে নাও। কাপড় বিছানো বলতে কি বোঝায়, কাপড় বিছানোর প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো। ছুটি শেষে যখন তোমাদের ক্লাস শুরু হবে তখন তোমরা এই বাড়ি কাজটি তোমাদের ক্লাস টিচারকে দেখাবে। তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো, এই বলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো এবং তোমরা আমাদের সাথেই আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদেরকে সপ্তম শ্রেণীর আকাইদ ও ফিকহ এর আকাইদ অংশের ৬ষ্ঠ অধ্যায় থেকে পড়াবো। আজকে যে বিষয়টি তোমাদের পড়াবো তা হচ্ছে আল ঈমান বিল মালাইকা, তথা ফেরেশতাদের প্রতি ঈমান তথা বিশ্বাস। ফেরেশতা কি, কারা ফেরেশতা এবং তাদের কাজ কি? ইসলাম কেনই বা ফেরেশতাদের প্রতি ঈমানটাকে আবশ্যক করলো? তোমরা এই কথাটা ভালোভাবে মনে রাখবে। ঈমানের মৌলিক যে সমস্ত বিষয়গুলো রয়েছে, এর একটির প্রতি যদি কোনো ব্যক্তি অস্বীকার করে বা অবহেলা করে, হেয় প্রতিপন্ন করে, সে কিন্তু আর মুমিন থাকবে না, বিশ্বাসী থাকবে না, সে কাফের হয়ে যাবে। আর ফেরেশতারা যেহেতু আল্লাহর কর্তৃক মনোনীত বিশেষ এক জাতি গোষ্ঠী, যাদেরকে আল্লাহ পাক বিশেষ নূর দ্বারা তৈরি করেছেন। মানুষ হচ্ছে মাটির তৈরি, মাটির সৃষ্টি, ফেরেশতারা হচ্ছে নূরের সৃষ্টি, আলোর সৃষ্টি। আল্লাহ পাকের সৃষ্টি তো